চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ দুটি অস্ত্র উদ্ধার। সাতক্ষীরায় বোরো মৌসুমে নকল সাড়ে 6 লাখ বাজার, বেপরোয়া ভেজাল কারবারিরা সংবাদ সংগ্রহের সময় যমুনার সাংবাদিকের উপর হামলা। আপনি বাইক করেন কেন জিজ্ঞাসা করছেন? কি জানি আপনাদের কি এসব তদন্ত করতে পারি নাকি? এসব তদারকি এই চাকরি কি আমার কাছে না? এসব তদন্ত করার গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষের সঞ্চয় আত্মসাৎ। সমবায় সমিতির আড়ালে প্রতারণা, লাপাত্তা প্রতারক চক্র। আমার নিজের 40,000 টাকা নিছে, নিয়ে বলছে যে তোমার 3 লাখ টাকা দেবো। আমার কাছে 8 তারিখে উদ্বোধন হবে, অথচ 4 তারিখে বৃহস্পতিবারের দিন ওনরা রাত্রির বেলা পলাই চলে গেছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি, উদ্ধারে নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কোনো অভিযান। এ অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। 24-এর 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার 11টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে, ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। 1.5 বছরে শুধুমাত্র রাউজানেই খুন হয়েছে 18টা। পরিসংখ্যান বলছে সিএমপির 8টি থানা থেকে লুট হওয়া 948টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 153টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল 16টি ও 9mm 42টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই, তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক উদ্ধার করেছি। একইভাবে চট্টগ্রাম জেলার 3 থানা থেকে লুট হওয়া 232টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 31টি। অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সাড়া মেলেনি। অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি। আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু মানুষের কেউ আমাকে কাছে এগিয়ে আসেনি, কেউ আমাকে বলে নাই, এমন কেউ খবরও দেয়নি যে এই জায়গায় কোনো অস্ত্র আছে, আমরা যেন যাই। চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি, গোলাগুলি, খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আগামী নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তার ঝুঁকি আগে থেকেও ছিল। সরকারের পক্ষ থেকে এই যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব। অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধে বেরিয়ে যাচ্ছেন, এটার জন্য আমরা খুবই ব্যথিত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে, এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ দুটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতরাত 2টার সময় মুরাদনগরে একটি পরিত্যক্ত ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব 11-এর সদস্যরা। এর মধ্যে একটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুটকৃত পুলিশের চাইনিজ রাইফেল। র্যাব কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগরে অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশের ডোবা থেকে
স্কচটেপ মোড়ানো দুটি অস্ত্র উদ্ধার করা হয়। আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র। যেহেতু থানা লুট হয়েছে, অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয়, সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে। 3 দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী 5 সংসদীয় আসন। আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির এই সহসভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় তার। অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলনের প্রার্থী। ব্রহ্মপুত্র, মেঘনা ও আড়িয়াল খাঁ বেষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 5 সংসদীয় আসন। ভোটার সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি। 1996 সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো। এই আসনে ধানের শীষের প্রার্থী আশরাফুদ্দিন বকুল। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী। দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। 12 তারিখে আগ পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা আজকে যেহেতু আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে। যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো। যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে, তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে। দল যদি আমাকে বহিষ্কার করে, আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো, ইনশাল্লাহ ইলেকশন করব। এটা আমার লাস্ট ডিসিশন। আর দলের প্রতি আমার আস্থা আছে। ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ, রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার। কিছু গুটি কয়েক মানুষ তারা রায়পুরার অবস্থাটিকে সবসময় আপনারা দেখেছি প্রতিকূল করে রাখে, তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখে নানাভাবে। তো এই পরিস্থিতিতে মানুষ এখানে বিপর্যস্ত। আমরা চাই যে আনন্দ মুখরিত হয়ে আমরা যেন ভোট দিতে পারি, এরকম পরিবেশ যেন সরকার সৃষ্টি করে। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। নরসিংদী 5 আসনে মোট ভোটার 4,94,651 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চলছে বড় আবাদ মৌসুম, কৃষকের প্রয়োজন সার। এদিকে বাজার সয়লাভ নকল সারে। সাতক্ষীরায় নকল সার বিক্রির প্রমাণ পেয়েছে কৃষি বিভাগ। আর সংবাদ সংগ্রহকালে প্রতিবেদকের উপরে হামলা চালায় ভেজাল চক্রের হোতা ও ডিলার মাজেদ গাজী। এসব ঘটনায় মামলার নজির নেই। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার বিপুল পরিমাণ নকল সারসহ গত 4 জানুয়ারি ধরা পড়ে 2 ভাই আশরাফুল ও রবিউল। 7 ধরনের নকল সার বিক্রির অভিযোগে কৃষি বিভাগ সেসব নষ্ট করে। সহায়িকা আছে অ্যাপস, সেই অ্যাপসে আমি ওর যে IPM নাম্বার আছে ওটা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে বা অ্যাপসে কোনো তথ্য নেই। এটা বোঝা যাচ্ছে এটা ভেজাল। বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাকেটে, নকল প্যাকেটের এই নকল সারগুলো ধরে বাজারজাত করার চেষ্টা করা হয়েছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এগুলো খোঁজ পেয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলো ধ্বংস করেছে। এমনকি বিএডিসির সরকারি বস্তায়ও মিলেছে নকল টিএসপি সার। প্রশাসনের নাকের ডগায় কৃষকদের প্রতারিত করে আসছিল চক্রটি। তৃণমূলের কৃষকরা আচ্ছা যাদের কাছে একটু দাম কম পান নিয়ে যায় ফসল মাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন সরকারের কাছে আবেদন করতেছি এই জিনিসটা হলো দেখা হোক। ভেজাল কারবারিদের দাবি বুদ্ধাটাই রয়েছে বড় সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এখান থেকে আমরা গত পরশু দিন 1 পিকআপ আনছি, সেটাও আপনারা উঠাই নিয়েছেন। এটা নকল না, এটা নকল না। আবার দেশে
ব্যক্তি পারিনি রেখে দিয়েছি 2 বছর 1.5 বছর হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছে সব ডেট ওভার মাল। যে ফ্যাক্টরি আছে সে জায়গায় কোনো ঝামেলা করতেছি না মনে হয়। আমরা তো ওখান থেকে আমরা কিনে নিয়ে আসি মালগুলো, ভালো করে বুঝবেন। তাহলে আমরা এখানে এসে আমাদের এই ক্ষতিগ্রস্ত কোনো আগে ধরেছে স্যারেরা, ঠিক আছে, কিন্তু মেন জায়গাতে যদি বন্ধ করে এটা, তাহলে তো এটা আর মার্কেটে ছড়ায় না। কথার সূত্র ধরে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে যমুনা টেলিভিশন অনুসন্ধানের এক পর্যায়ে প্রতিবেদকের উপর হামলা চালায় সার সিন্ডিকেট চক্রের সদস্যরা। জানা যায় হামলাকারীদের নেতৃত্বে কুল্লা ইউনিয়নের সার ডিলার মাজেদ গাজী। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে জাতির এই ক্ষতি করতে চাইবে এই রকম মানুষকে আমরা প্রশ্রয় দিব না এবং এদেরকে আমরা আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। এসব ঘটনায় মামলার নজির নেই। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা না নেয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। গোপালগঞ্জে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে। সঞ্চয় জমা দেওয়ার পর ঋণ না দিয়েই লাপাত্তা প্রতারক চক্রটি। গ্রামে রেখে যায়নি নিজেদের কোনো চিহ্ন। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা, চান প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকা। পেশাগতভাবে স্থানীয়দের বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। অনেকটা সাদামাটাভাবেই অতিবাহিত হয় তাদের দৈনন্দিন জীবন। গ্রামীণ এসব মানুষের সরলতার সুযোগে তাদের বোকা বানিয়ে প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, কম সুদে সহজ ঋণ প্রদানের আশ্বাসে তাদের কাছ থেকে আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। তবে হঠাৎই অফিসে তালা ঝুলিয়ে সবকিছু নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আমার নিজের 40,000 টাকা নিছে, নিয়ে বলছে যে তোমার 3 লাখ টাকা দেবো 3 বছরের মেয়াদে সীমিত লাভের জন্য। 4 লাখ লিখ 5 লাখ লিখ 3 বছরের সুদ দেওয়া লাগবে। আপনার 3 লাখে মাসে আসবে 10,000 টাকা কিস্তি। 40,000 টাকা জমা দিয়েছে চিফ সমিতি দিয়েছে আমার কাছে 8 তারিখে উদ্বোধন হবে, অথচ 4 তারিখে বৃহস্পতিবারের দিন ওনারা রাত্রির বেলা পলাই চলে গেছে। বলতেছে কি আপনি যদি 50,000 টাকা জমা দেন আপনার 4 লাখ টাকা দেওয়া হবে। 3-4 মাস ভাড়া দিছে, পরে লাস্টে বলছে আগামী মাসে, লাস্টে যে মাসে ভাড়া দেয় না বলে আগামী মাসে ভাড়া দেবো, এই কথা বলে ওরা আর আসেন। প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বিপাকে পড়েছেন মাঠ পর্যায়ে কর্মরত প্রতিনিধিরাও। আড়াই মাসে 16,21,800 টাকা মানে নগদ কালেকশন করে আমি দিচ্ছি। দেওয়ার পরে ডিসেম্বরের 4 তারিখে বিকাল 5টার দিকে যখন আমি অফিসে আসছি তখন দেখছি নিচু পড়া যে অফিসটা আছে এটা তালাবদ্ধ করে ওটা পালাইছে সবাই। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা সমবায় কর্মকর্তা। যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে উপ আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপ আইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিতের পাশাপাশি নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত চান ভুক্তভোগীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 যুবকের। গতরাত 1টার দিকে মাইজদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে শহরের চৌরাস্তা থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন 2 বন্ধু অভিদেবনাথ ও হৃদয়চন্দ্র শীল। পথে মাইজদি কেরানীবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভির। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তারও। এছাড়া রাঙামাটি শহরের কামিয়াছড়ি মগবান এলাকায় 2 জন এবং ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10ম শ্রেণীর এক স্কুল ছাত্র। টাঙ্গাইলের মির্জাপুরে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে প্রাচীর নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনায় নির্মাণ কাজ শুরু হলে স্থানীয় কয়েকজন হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে অভিযুক্তদের দাবি, তাদের নিজ জমির কাজে বাধা দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিসার বলছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনার ঝড়। গেল বছরের 20 ডিসেম্বরের ঘটনা। শিক্ষকদের অভিযোগ, সরকারি নির্দেশনায় বিদ্যালয়ের চারপাশে চলছিল প্রাচীর নির্মাণের কাজ। এই সময় স্থানীয় কয়েকজন নির্মাণ কাজে বাধা দেন। কারণ জানতে চাইলে শুরু হয় গালিগালাজ। মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ছাত্রছাত্রী যারা আছে তারাও এখানে পড়তে ইচ্ছুক, কিন্তু ওনারা হলো চাচ্ছে না যে এখানে প্রতিষ্ঠান থাকুক আর এখানে ভালো একটা কাজ হোক, এটা ওনারা চাচ্ছে না। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। অভিযোগে বলা হয়, এলোপাতাড়ি লাঠির আঘাতে গুরুতর আহত হন পরিচালনা কমিটির সহসভাপতি খলিলুর রহমান ও নির্মাণ কাজের সহযোগী সাইফুল। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কদ্দুস ফকির অথবা শুকুরুদ্দিয়ারা যারা আছে তারা মাঝে মধ্যে আইসা এইখানে ঝামেলা করে। আউল দিয়ে আইসা খালি এলোপাতার মতো বাড়ি চলেছে, মাথার মধ্যে আঘাত করছে, সাথে সাথে আমাকে হাসপাতালে যায়, পরে ওখানে 6টা সিলি করে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ নিয়ে এমন সহিংসতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে। সবসময় আতঙ্কে থাকে, এটা এলাকায় একটা ঝামেলা, এটা মীমাংসা না হলে আমরা আতঙ্কে আছি সবসময়। এটা শিক্ষার্থীরা নিরাপত্তা আপনি যতই বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সুতরাং আমরা এটা নিয়ে একটু চিন্তিত। তবে অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, পৈতৃক ভিটার উপর তৈরি করা হচ্ছিল স্কুলের প্রাচীর, তাই তারা কাজ বন্ধ করেছেন। অথচ জমি সংক্রান্ত কোনো কাগজপত্রই দেখাতে পারেনি কেউই। আমার জমি সহ বাউন্ডারি করতেছে, এটা আমি বাধা দিতে আসছি, পরে আমার যেমন মারধর বা সেই অন্যায় হতেছে। আর এরা বাউন্ডারি ঘর বানাইছে, করুক, অসুবিধা নাই, আমাদের বাপ দাদার সম্পদ, আমাকে বুঝিয়ে দিয়ে বাউন্ডারি করুক। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসন বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে যে স্কুলটার জমি সরকারের কাছে মানে রেজিস্ট্রিভুক্ত করা আছে, সেটার একটা দলিল আছে। যদি অসুবিধা হয় পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে আমরা বিষয়টা আশা করি সমাধান করব। স্কুলটির 131% জমির মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে কয়েকটি অবৈধ স্থাপনা। সব স্থাপনা উচ্ছেদ করে দ্রুত স্কুলের প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জারিন অর্নি, যমুনা নিউজ। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।